আজ কিশোর কুমারের জন্মদিন। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় কিশোর কুমার গেয়েছিলেন, কোন মুখে মুখোশ আটা, কে ফুল আর কে যে কাঁটা। দেখুন, রাজনীতিতেও কার মুখে কোন মুখোশ আর কোন ফুলের আড়ালে কত বড় কাঁটা সেটা বোঝে কার সাধ্য। আজ দিনভর দিল্লি থেকে কলকাতায় সেই নিয়ে ঠোকাঠুকি চলল। প্রথম প্রশ্ন, আবু তাহের বলছেন আমরা এনডিএতে নেই, বিজেপিতেও নেই। আবার শতাব্দী রায়ের দাবি আমরা এক কাট্টাই আছি। এনসিপিআইতে যোগ দেওয়ার পর 50 দিন কেটে গেল, আর কবে কাটবে এই ত্রিশঙ্কু অবস্থা। দ্বিতীয় প্রশ্ন, আর টাকা খাবলানোর সুযোগ নেই, তাই বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। দুর্নীতি ইস্যুতে এনসিপিআই নেতাদের আক্রমণ তথাগত রায়। তবে কি তৃণমূলের বিদ্রোহীদের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বিজেপির অন্দরেও দানা বেঁধেছে তীব্র ক্ষোভ? তৃতীয় প্রশ্ন, বিজেপির কথা মতো দলে যোগ দেওয়ার জন্য পুলিশকে দিয়ে ভয় দেখানো হচ্ছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তৃণমূলের আমলে একের পর এক পুরসভা ও পঞ্চায়েত পুলিশকে দিয়েই দখল করা হয়েছিল। এত তাড়াতাড়ি তা ভুলে গেলে চলবে? চতুর্থ প্রশ্ন, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর বৈঠকে হাজির সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে তাকে রাজনৈতিক জোচ্চোর বলে আক্রমণ রাজ্যের শিল্পমন্ত্রী। উত্তর কলকাতার বিজেপির রাজনৈতিক কোন্দল কি এবার রাস্তায় পৌঁছবে? পঞ্চম প্রশ্ন, যন্তর মন্তরের আন্দোলনের পরেই বাঁকিপুরে ভরাডুবি বিজেপি। এই আবহে পরশু ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। 3 বছর পর লোকসভার ভোটের কথা ভেবেই কি জেনজির মন পেতে একেবারে মরিয়া চেষ্টা? তবে শুরুতেই দেখাবো রাজধানীতে জোড়া বৈঠক ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন, এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের মধ্যে 20 জনই আছে। ভাঙা গড়ার খেলার মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতি ঘিরে দিল্লিতে ফের নতুন চমক। उसमें बहुत नाराजगी है ये 20 एमपीज को। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম। সুদীপ একটা রাজনৈতিক জোচ্চোর। মঙ্গল মিলনে যখন ফের একবার কাছাকাছি এনসিপিআই এবং বিজেপি, তখন বৈঠকে অনুপস্থিত থেকে অস্বস্তি বাড়ালেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার এনসিপিআই এর 3 সাংসদ। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি। 3 জন সাংসদই আমরা যাইনি। এনসিআই সাংসদ আবু তাহির যখন এই কথা বলছেন, তখন আরেক এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল অন্য কথা। We are supporters of NDA, so naturally we are part of NDA. তবে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন বৈঠকে না গেলেও দুপুরে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদও। आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে। কোথাও কোথাও আমি শুনেছি হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। তাহলে কি আরো ভাঙাভাঙির খেলা চলবে? পুলিশটা সরিয়ে নিন না। 17 জন এমপি আর এনসিপিআই নাম করবে না। 24 ঘন্টার নোটিশে ওদের এমএলএদের মধ্যে থেকে 56 জন থেকে 58 জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব। আমি মনে করি যে যাদের ব্যাপারে কুণাল বলেছে তাদের এক্ষুনি ডিফর্মেশন করা উচিত, মানানি করা উচিত। এরই মধ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। আমরা তো আগেই বলেছিলাম, যা বিজেপি তাই তৃণমূল, সেটাই তো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে তরজা চরমে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে। এটুকু শুনে যদি ভাবেন আমি হজবরলর গেছো দাদার কথা বলছি, একদম ভুল ভাবছেন। আমাদের বঙ্গ রাজনীতির ভোটে জেতা গেছো দাদা আর গেছো দিদিদের ক্ষেত্রেও সুকুমার রায়ের এই কথাগুলো ভেবে দেখুন, একেবারে হুবহু খেটে যায়। কোন দাদা আর কোন দিদি কখন কোথায় আছেন আর কাল কোথায় থাকতে পারেন, সোমবার কার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন আর মঙ্গলবার কার সঙ্গে মঙ্গল মিলন বৈঠক করবেন, তা কেই বা বলতে পারে। তবে
একটা মস্ত তবে থেকে যাচ্ছে এইখানটায়, কারণ ক্ষমতার সঙ্গে থাকা যে দলের সঙ্গে তারা থাকতে চাইছেন সেই দলের ভেতর থেকে এই নতুন বন্ধুদের সম্পর্কে প্রকাশ্যে তীব্র কটাক্ষ উড়ে আসছে, এবং সেই সমালোচনার তীরগুলো পরপর যারা নিক্ষেপ করছেন তারা কেউ যে সে কুশীলব নন, একেবারে হেভিওয়েট নেতা নেত্রীরা, কেউ প্রাক্তন রাজ্য সভাপতি, কেউ একেবারে শীর্ষস্থানীয় ক্যাবিনেট মন্ত্রী। ভাবুন, এই এনসিপিআইকে নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনেই ক্যামেরার সামনে মুখ খুলেছেন অন্তত 4 জন নেতামন্ত্রী। এখন কথা হলো, তৃণমূল থেকে লোক নিলে, সরাসরি নিলে বা কৌশলে একটু ঘুরপথে নিলে সংখ্যা তো বাড়বে, বিলের পক্ষে ভোটও নিশ্চয়ই বেশি পড়বে, কিন্তু শেষ পর্যন্ত দলের ভেতরের এবং বাইরের মানে সমর্থকেদের বিপুল ক্ষোভ সামাল দেওয়া যাবে তো? বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দ কি বলে? না, ছোটবেলায় বাবাকে একটা কথা বলতে দেখতাম, বাবার বেঁচে নেই পৃথিবীতে, কিন্তু কথাটা রয়েছে গো, ওই শোন, আমার কোনো আবাহনও নেই, আমার বিসর্জন নেই, আমি আছি ঠিকঠাক আমার জায়গায়। তো আমরা ঠিকঠাক আমাদের জায়গায় আছি, আমাদের আবাহনও নেই, আমাদের বিসর্জনও নেই। দাদা, ঠিকঠাক যদি আপনার জায়গাতেই থাকতেন, এই মুহূর্তে আমি আর আপনি কথা বলছি, ঠিক এই মুহূর্তে আলাদা আলাদা করে এক একজনের সঙ্গে একান্তে দিল্লিতে বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এনসিপিআই নেতাদের সঙ্গে। করতেই পারেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন এমপির সঙ্গে যদি বৈঠক করেন, বৈঠক না করলেও দোষ, বৈঠক করলেও তো দোষ, এ তো প্রশাসনিক বৈঠক নয়, পাবলিক মিটিং নয়, হতে পারে একজন এমপি একটা মাত্র দলের গঠিত হতে পারে, তিনি তো একজন এমপি, তিনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান, এটা তো মুখ্যমন্ত্রীর মহত্ব, তিনি তো একজন এমপিকে গুরুত্ব দিচ্ছেন, উনি তো আর মমতা ব্যানার্জি নন। মমতা ব্যানার্জি তার কোনো প্রশাসনিক সভা তো দূরের কথা, তিনি যেভাবে করতেন, আগে আমার দলে এসো নইলে তোমার 12টা আমি বাজাবো, এটাই তো ছিল। বিমলদা, আপনি বিশ্বাস করেন এই এনসিপিআই এর 20 জন নেতা নেত্রীর মধ্যে একজনও মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মুহূর্তেই 8টা বেজে 7 মিনিটে বসে নিজের এলাকার উন্নয়ন নিয়ে দিল্লিতে বসে কথা বলছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা দেখুন আপনারা, শোনান আপনারা, তারা উন্নয়ন নিয়ে কথা বলেছেন, যিনি বৈঠক করেছেন তিনি যদি বলেন যে এলাকার উন্নয়ন, বিভিন্ন জায়গায় ভালো করে উন্নয়নের জন্য কোঅর্ডিনেশন হচ্ছে না, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন। দাদা, মুখ্যমন্ত্রী এই রাজ্যের, এমপিরাও এই রাজ্যের, দিল্লিতে গিয়ে মিটিং করতেই পারে। মুখ্যমন্ত্রী দিল্লি সফর করছেন, সেখানে যদি বৈঠকে বসেন তাতে অসুবিধা কি আছে? দেখুন, আমাদের কথা হচ্ছে দীর্ঘদিন এ রাজ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, এক ধরনের নয়, টোটাল বিশৃঙ্খল পরিস্থিতি, গোটা সমাজকে ক্রিমিনালাইজ করে দিয়েছে, একটা ক্রিমিনাল দল ক্ষমতায় ছিল, সবকটা ক্রিমিনাল বানিয়ে দিয়ে গেছে, ফলে সব কিছু মিলে গোটা সমাজটাকে তো ওই মানে স্যানিটাইজ করতেই আমাদের টাইম লেগে যাচ্ছে। উন্নয়নটা করতে হবে, তো উন্নয়ন করতে গেলে মুখ্যমন্ত্রী কি দিল্লিতে ফিনাইল নিয়ে গেছেন? না, ফিনাইল এখানে চালু হবে। দিল্লিতে কেউ যদি মিটিং করতে চায় এবং তারা যদি এ রাজ্যের জন্য কাজ করতে চায়, মুখ্যমন্ত্রী তো বসতেই পারেন তার সঙ্গে, আমি তার জায়গায় থাকলে আমিও বসতাম, অসুবিধা কিচ্ছু নেই। আবার বলছি, এটা মমতা ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জি এই মিটিংটা দাদা সবার সঙ্গে আলাদা আলাদা করেই নবান্নে করা যেত না? দিল্লিতে শুধুমাত্র এনসিপিআই এর সাংসদদের সঙ্গে এলাকার উন্নয়নে বৈঠক, বিধায়করা কি দোষ করলেন? হতে পারে, আমার কথা, কোথায় বৈঠক হবে সেই জায়গাটা যদি আমরা ঠিক করে দিই তাহলে তো মহা মুশকিল। মুখ্যমন্ত্রী, তাহলে আমার শুধু এইটুকু জবাব দিন, তাহলে এই বৈঠকে, একান্ত বৈঠক তো ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কি প্রয়োজন এই মুহূর্তে যেটা হচ্ছে? আমার কথা হচ্ছে, সেই বৈঠকে আরেকজন এমপি যদি থাকেন, তার মধ্যে দোষের কি আছে? এর মধ্যে বাকি যা হচ্ছে স্পেকুলেশন হচ্ছে, স্পেকুলেশনের রাজনীতিতে আমি অন্তত নেই। আমি যা দেখছি, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মহত্বকে আমি অবশ্যই দেখাবো। একজন এমপি কথা বলতে চাইছেন, তিনি কথা বলেছেন, তিনি মিটিং করেছেন, স্বাভাবিকভাবেই এর সঙ্গে অন্য কিছু গল্প এটা খোঁজার দরকারই নেই। যখন কোনো ঘটনা ঘটে তখন না হয় বিশ্লেষণ করা যাবে, যখন ঘটেনি, রাম জন্মায়নি, আমরা রামায়ণ কেন লিখছি? আমার কাছে তো এইটাই মহা মুশকিল হচ্ছে। বেশ, এই রামায়ণের একটা কাণ্ড আপনাদের বলে দিই, তারপর বিমলদার কাছে আবার যাব। সেটা হচ্ছে, এই যে একান্ত বৈঠক চলছে, সম্ভবত এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করবেন। এই অনুষ্ঠান চলতে চলতেই হয়তো সেই সাংবাদিক সম্মেলন সরাসরি আমরা দেখাবো। বিমলদা।
ঠিক আছে, সাংবাদিক সম্মেলনের জন্য আমরাও তো অপেক্ষা করে আছি। আমরাও শুনবো যে উন্নয়ন নিয়ে, এলাকার উন্নয়ন নিয়ে কি কথা আচ্ছা, হলো। মুখ্যমন্ত্রী কিছু বললে তো সেটা বিশ্বাস করতে হবে। মুখ্যমন্ত্রী যদি বলেন সাংবাদিক সম্মেলন করেন, তারপর তুমি আমাকে যদি প্রশ্ন করো আমি তার উত্তরগুলো দেবো, আমি তো রেডি আছি। তো আমি তো কথা বলতেই এখানে আমার দল আমাকে পাঠিয়েছে। আমার অন্তত এইটুকু ভরসা মুখ্যমন্ত্রীর ওপর আছে যে তিনি দিল্লিতে এই বৈঠকের পর এলাকার উন্নয়ন এবং এই 20 জন সাংসদ এনসিপিআইয়ের তারা নিজেদের এলাকার উন্নয়ন এর জন্য কথা বলতে পশ্চিমবঙ্গ থেকে জনগণের টাকায় প্লেনের টিকিট কেটে দিল্লি গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি প্রতিদিন নবান্নে বসেন এবং অফিস আওয়ার্সের পরে অন্তত রোজ 3 ঘন্টা থাকেন, তার সঙ্গে কথা বলতে দিল্লি ছুটে গিয়ে নিশিকান্ত দুবের উপস্থিতিতে বৈঠক করবেন না। দেখা যাক তারা কি বলেন, তারা কি বলবেন হুবহু লাইভে তো আপনাদের দেখাবো। কিন্তু এইখানে আপনাদের সামনে বিমলদা যেটা বললেন তার একেবারে যে স্পিরিটে বললেন সেই স্পিরিটের সঙ্গে যেটা মিলছে না, কি মিলছে না আমি পরপর দেখাবো। সেটা হচ্ছে বিজেপিরই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এই এনসিপির সাংসদ যারা এই মুহূর্তে বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে, তাদের নিয়ে ঠিক কী বলেছেন, কি ভাষায় বলেছেন, সেটা না দেখে আমার মুখে শুনলে আপনারা মোটেই খুশি হবেন না। দেখুন। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম, তখন আমি শুভেন্দুর কথা বলেছি যে আপনার মুখ্যমন্ত্রী হিসেবেও যা কাজ করছে সেটার কোনো তুলনা নেই। এদের বিজেপিতে নেওয়া উচিত নয় বলছেন, আদর্শগত নেওয়া উচিত না, কখনোই নেওয়া উচিত না। সুদীপ বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন। এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে এক সারিতে বসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন এনসিপিআই সাংসদরা। বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বিজেপি নেতৃত্বের কার্যত মিলে সুর মেরা তুমহারা। আমরা প্রথম থেকে একই কথাই বলে আসছি যে মুখ্যমন্ত্রী সাংসদদের সঙ্গে বসবেন তাদের এলাকার সমস্যাবলী নিয়ে জানতে। কিন্তু এই প্রেক্ষাপটে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সম্পর্কে বিজেপির অন্দর থেকেই উঠে আসছে সমালোচনার সুর, ক্ষোভ, ব্যঙ্গ, কটাক্ষ। তৃণমূলের মতাদর্শ একমাত্র ছিল টাকা পয়সা খাবলানো, সে টাকা পয়সা খাবলানোর এখন সুযোগ চলে গেছে। এই পরিপ্রেক্ষিতে তারা এখন এনসিপিতে ঢুকেছে, এনসিপিতে ঢুকে বিজেপিতে ঢুকবার চেষ্টা করছে একেবারে নেহাতি স্বার্থে। আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। আর ওরা এনসিপিতে থেকে যা করছেন তাদের ইচ্ছে। তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, এখনো বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে এক মঞ্চে দেখা যায় তাকে। সেই তার গলাতেই বিদ্রোহী তৃণমূল সাংসদদের নিয়ে ক্ষোভের সুর। আদর্শগত দিক থেকে তো এদের সঙ্গে বিজেপির কোনো নৈকট্য থাকতে পারে না, কোনো নৈকট্য থাকতে পারে না। এখন সেটা সম্বন্ধে কেন্দ্রীয় নেতৃত্ব অন্যভাবে কি বাধ্যবাধকতা দেখবেন, কি সিদ্ধান্ত নেবেন সেটা আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যতদিন এদের বাইরে রাখা যায় ততই ভালো। লোকসভায় এনসিপিআই এর মুখ্য সচেতক কাকুলি ঘোষ দস্তিদার এবং আরেক সাংসদ সায়নী ঘোষকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তথাগত রায়। সায়নী ঘোষ, তার নামে আমি কলকাতা পুলিশের রবীন্দ্র সরোবর থানায় একটা নালিশ করেছিলাম। সেই নালিশের কি গতি হয়েছে আমি জানি না, কিন্তু তারপরেই দেখলাম সায়নী ঘোষ এমপি হয়ে গেল। আমাদের দল থেকে নিশ্চয়ই নয়, তৃণমূল থেকে হয়েছিল। কাকলি ঘোষ খুব ভালো রান্না করেন, এটুকু আমি বলতে পারি। যদিও এই নিয়ে এই দুই এনসিপিআই সাংসদের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কথা হলো ভরসাহীনের স্লোগান তুলে ক্ষমতায় এসে শেষ পর্যন্ত কর্মী সমর্থকদেরই আস্থা আউট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে না তো? ভাবুন, দাঁতে দাঁত চেপে যে দলটার বাহুবল, অর্থবল, পুলিশ দিয়ে মিথ্যে মামলার বিরুদ্ধে দিনের পর দিন লড়াই করে শয়ে শয়ে বিজেপি কর্মীর লাশের ওপর দিয়ে আজ বিজেপি ক্ষমতায় এলো, সেই তৃণমূলের নেতাদেরই যদি ক্ষমতায় আসা 3 মাসের মধ্যে রং বদলে বিজেপির কাছাকাছি দেখা যায়, তাহলে নিজের দলের একজন বিজেপি কর্মী তার নিজের দলের ওপর কি করে আস্থা রাখবে? আর ভোটারদের কথাটা ভাবুন, যে মুখগুলোকে যে কোনোভাবে সরাতে মানুষ ঢেলে ভোট দিলেন, সেই মুখগুলোই এবার ঘুর পথে চলে আসছে বিজেপির কাছাকাছি। এটা ভোটারদের সঙ্গে কি প্রতারণা নয়? ভাবুন, তৃণমূল সরে গেল কিন্তু মুখগুলো থেকে গেল এবং ক্ষমতার চেয়ারে তারাই থেকে গেলেন, আর সেই মুখগুলোই
একই দিনে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। এনডিএর বৈঠকে আজ নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে প্রথম সারিতে বসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রথম সারিতেই বসেছিলেন, একটু দূরে অবশ্য কাকলি ঘোষ দস্তিদার। আর এই ছবিগুলোই সম্ভবত দিলীপ ঘোষ, তথাগত রায়, তাপস রায় বা অগ্নিমিত্রা পালদের উষ্মার কারণ। ঘটনাচক্রে আজই এ রাজ্যের ক্ষমতা বদলের ঠিক 3 মাস পূর্ণ হলো, 4 মে থেকে আজ 4 আগস্ট। নেতাকর্মীদের এবং কর্মী সমর্থকদের এই রং বদলের জেরে শেষ পর্যন্ত দলের প্রতি বা দিল্লির প্রতি ভরসা আউট হয়ে যাবে না তো? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? সুমনদা, মানে এতদিন পর্যন্ত একটু রাগঢাক ছিল, আজকে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার কাউন্ট কর লিজিয়ে, অর্থাৎ গুনে নিবে 20 জন কেন, আমরা 25 জন 30 জনও করতে পারি। ফলে এই পুরো ঘটনাটা বিজেপি সরাসরি হস্তক্ষেপ করছে এবং দলবদলটা দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহ তো ওপেনলি মানে দল থেকে বলা হয়েছে যে জাতীয় স্বার্থে, এটা তো রাগ ঢাকের কিছু নেই, এখানে কেউ ডিফেন্ড করারও জায়গা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে মানে আরও দরজাটাকে খুলে দিতে চাইছেন, বলছে গণিয়ে নেবেন আপনারা কতজন এমপি আমাদের সাথে এদের থেকে আসে। এবং এই পশ্চিমবাংলার বিধানসভার মধ্যেও একটা নিয়ন্ত্রিত বিরোধী শিবির তৈরি করে রেখেছে। এই বিজেপি নেতা কর্মীরা হতাশ হচ্ছেন, মানে এই বিজেপি নির্বাচনের আগের বিজেপি আর নির্বাচনের ফলাফলের পরে 3 মাসের সরকারের বিজেপি এক নয়। এটা বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু খুব স্পষ্ট বুঝতে পারছেন। কিন্তু আমি কর্মী সমর্থকদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা হতাশা হবেন না, আপনারা ফুলের মালা একেবারে রেডি করে রাখুন। কিছুদিন পরে এনসিপিআই হয়ে এরা যখন বিজেপির পতাকা ধরবে তখন মালাটা কিন্তু প্রথমে আপনারা পরাবেন। আপনারা যদি তা না পরান, আপনারা যদি মনে করেন ক্ষোভ বিক্ষোভ দেখাবেন, তাহলে কিন্তু আমি বলবো আপনারা ভুল করবেন। এই কারণেই ভুল করবেন যে সমস্ত এমপিদের মানে মাথার উপর হাত আছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যে সমস্ত এমপি এমএলএদের মাথার উপরে হাত থাকবে শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যির, তাদের বিরুদ্ধে কিন্তু আপনারা গেলে কিন্তু আপনাদের উল্টো পুলিশ অ্যারেস্ট করবে। ফলে তার থেকে বেটার হলো সহাবস্থান করা, তার থেকে অনেক বেটার বিজেপির কর্মী সমর্থক জেলায় জেলায় যারা আছেন তারা পরিষ্কার মালা ফুল চন্দন নিয়ে এই সমস্ত নেতাদেরকে আপনারা মানে অভ্যর্থনা করুন, সাগরে আমন্ত্রণ জানান এবং তাদের নিয়ন্ত্রণে আপনারা কাজ করবেন। এরা এমপি, এরা উন্নয়নের কাজ করবে, আপনারা তার শরিক হবেন। কাকলি ঘোষ দস্তিদাররা, সায়নী ঘোষরা তাদের নিজের লোকসভা কেন্দ্রে উন্নয়নের যজ্ঞের সামিল হবেন। মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিবেন, পথ নির্দেশ করবেন, শ্রমিক ভট্টাচার্য যেভাবে বলবেন সেই অনুযায়ী সায়নী ঘোষরা কাজ করবেন, আর আপনারা তার সহযোগী হিসাবে কাজ করবেন। তাহলেই না আমাদের রাজ্য সবচেয়ে বেশি উন্নতি হবে। ফলে সেইটা না করে যদি আপনারা এলাকায় এলাকায় ক্ষোভ বিক্ষোভ দেখান, তাহলে কিন্তু উন্নয়নের বাধা হিসাবে দাঁড়াবেন এবং আপনারা কিন্তু পরিষ্কার একেবারে কোট আনকোট অ্যান্টি ন্যাশনাল হয়ে যেতে পারেন। ফলে খুব সাবধান, মানে বন্ধু, এদের স্বাগত জানানোটাই হলো আপনার একমাত্র কাজ। দেখুন, আমি পরিষ্কার করে বলতে চাই সুমনদা, আবু তাহের, ইউসুফ পাঠান আর খলিলুর রহমান এই 3 জন যখন ব্যাক গিয়ার দিয়েছে, এই খবরটা কিন্তু গত 4 দিন আগে এবিপি আনন্দের স্টুডিওতেই আলোচিত হয়েছে, আমি ছিলাম। এবং মেক নো মিস্টেক বিশ্বনাথ, তারা নীতি নৈতিকতার কারণে ব্যাক গিয়ার দেননি, দিয়েছেন যে তার কনস্টিটিউয়েন্সিতে সংখ্যালঘু অধ্যুষিত একটা কেন্দ্রে জিততে পারবেন না বলে। শুধু তাই নয়, সামনে মানে লোকের সামনে গিয়ে হাজিরও হতে পারবেন একদম। এবং আবু তাহের, ইউসুফ পাঠান এবং খলিলুররা জানে যে বিজেপির রাজনীতির ইতিহাস গত কয়েক বছর যদি দেখে, তাহলে বিজেপি 294 জন প্রার্থীর মধ্যে একজনও মুসলমান প্রার্থী করেনি। এখানে যদি এরা থেকে যায় 29-এ এলাকায় ঢুকতে পারবে, এলাকাতে ঢুকতে পারবে না, আগামী দিনে প্রার্থী হতে পারবে না, বিজেপির কোনো সুযোগ নেই। ফলে এরা নিজের স্বার্থে কিন্তু মানে পরিষ্কার ব্যাক গিয়ার দিয়েছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে, ব্যাক গিয়ার তো দিয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী 240 থেকে যদি স্টেবিলিটি আনতে হয়, আর বিশেষ করে আমি বলবো ছাত্র আন্দোলনের পরে বিভিন্ন দেশের জুড়ে যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে তার একটা ছোট্ট রিফ্লেকশন বিহারের উপনির্বাচনে এসছে। ফলে যে কোনো, মানে এখানে নরেন্দ্র মোদী নয়, এখানে রাহুল গান্ধী থাকলেও সে কি চাইতো যে 240টাকে আমার 272-এ নিয়ে যাই। ফলে তড়িঘড়ি কিন্তু আমি বলছি এই শুভেন্দু অধিকারীদের উপরে প্রায় কার্যত বলা যায় যে মানে অ্যাসাইনমেন্ট করা হয়েছে যে ভাই দ্রুততার সাথে এদের সাথে নেগোসিয়েট করে একদম পরিষ্কার বিজেপি শিবিরে সিল করে দাও।
যাতে করে আমার স্টেবিলিটি বা বিজেপির ভাষায় যে গ্রেটার ইন্টারেস্ট যাতে সার্ভ হয়, অর্থাৎ আমার অ্যামেন্ডমেন্ট বিলগুলো যাতে পাস হয়ে যায়। কিন্তু যে প্রশ্নটা আমরা রাখতে চাইছি যে মানুষ মানে কোনো রাজনৈতিক দল কিন্তু কথা শেষ পর্যন্ত রাখলো না। বামফ্রন্ট 34 বছর শাসন করার পরেও বহু বিষয়ে কথা যেমন রাখেনি, আবার 11 সালের পরিবর্তনটা খুব কাছ থেকে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখেনি, যেভাবে উনি দল ভাঙার রাজনীতি এ রাজ্যে চালু করেছিলেন সেটা প্রতিনিয়ত আমি সরব ছিলাম। আর শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যরা, যদিও এটা আমি মনে করি দিল্লির অ্যাসাইনমেন্ট, সেই দিল্লির অ্যাসাইনমেন্ট পালন করতে গিয়ে যেভাবে দল বদলুদেরকে নানা কায়দায় অন্তর্ভুক্ত করছে তাতে চালাকি থাকতে পারে, কিন্তু এটা পরিষ্কার দলবদল এক ধরনের, এবং সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা আছে, এখানে সিকিউরিটির ভূমিকা আছে, এখানে যারা দলবদল করছে বা বিভিন্ন শিবিরা আশ্রয় নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা সিঙ্গেল হয়নি, আর উল্টো দিকে যারা দলবদল করছে না তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। ফলে খুব পরিষ্কার পুলিশ প্রশাসন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলবদল করতেন সেই একই কায়দায় একইভাবে দলবদল বা দলের শিবির বদল বা নিজেকে এই সংখ্যা বাড়ানোর গল্পটা শোনানো হচ্ছে। তার মানে দিনের শেষে কিন্তু আমি বলছি যে দলবদলের যে রাজনীতির ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা চালু করেছিলেন সেটাকে কিন্তু বিজেপি আরো এক কদম এগিয়ে নিয়ে যাচ্ছেন নতুন কায়দায়। আমার একটা মনে হলো খুবই ব্যাড টেস্টের এই বক্তব্যটা, তার কারণ ও স্লেস নিয়ে কথা বলতেই পারে ইত্যাদি ইত্যাদি, তাতে আমার কিছু বক্তব্য নেই, কিন্তু যারা বিরোধিতা করবে তাদের অ্যান্টি ন্যাশনাল করে জেলে পাঠানো হবে, ও তাহলে বিজেপির ইতিহাসটাই জানে না, পড়েইনি। আজ অবধি বিজেপি এরকম কখনো কোথাও করেনি, পশ্চিমবাংলাতেও কোনোদিনই করবে না, বরং এই কাজগুলো মমতা ব্যানার্জি করতে হয়তো দেখে দেখে ভুলে যাচ্ছে। অন্য দল থেকে আসবে কি আসবে না সে তো ভবিষ্যতের প্রশ্ন, সেই ভবিষ্যৎবাণী আমি তো করছি না। আমি শুধু এইটুকু বলছি যে কে এনসিপিকে নিয়ে কথা বলার কোনো এখতিয়ার আমার অন্তত নেই, অন্য একটি রাজনৈতিক দল সেটা, তারা যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সেটাও করতে পারে। তারা বিজেপিতে এলে আমার দলের যারা বিরোধিতা করবে সবাইকে গ্রেপ্তার করানো হবে, এই কথাগুলো খুব ব্যাড টেস্টের পরিচয় দেওয়া হয়েছে, এগুলো না বলাই ভালো। বিজেপি এই কাজ কখনো করে না, বিশ্লেষক হিসেবে এই ধরনের কথা বলাটাই উচিত নয় বলে আমি মনে করি। সুমনদা দেখুন, মানে বিমলদার দায়বদ্ধতা আছে ওই কুণাল ঘোষের ভাষায় মার্কস বাড়াতে হবে এবং ব্যাটিং করতে হবে, কারণ না হলে দেখুন মানে বিমলদার থেকে তো তথাগতরাই অনেক বড় বিজেপি নেতা, আমি সবাই বড়। আচ্ছা, আমি বড় নেতা যখন কিছু বলে না তখন অন্তত মুখপাত্রদেরও কিছুটা কনসিডার করতে হয়। ফলে বড় নেতা তথাগত রায় যখন এই দলবদলের বিষয়টাকে অত্যন্ত নেগেটিভ জায়গা থেকে দেখেছেন, এবার তৃণমূলের সংস্কৃতির জায়গা থেকে দেখেছেন, তারপরে যদি ছোট ছোট নেতারা সেটাকে সমর্থন করে ব্যঙ্গবিরূপ করে সেটা ঠিক নয়। কিন্তু আমি বলছি যে বিজেপির সামগ্রিকভাবে বিজেপি যে প্রতিশ্রুতি মানুষকে নির্বাচনের সময় দিয়েছিল যে আমরা তৃণমূলীকরণ হতে দেব না বিজেপিকে, বিজেপি সর্বক্ষেত্রে তৃণমূলীকরণ করছে। কেন আমি বলছি, এক মিনিট আমি সময় নিচ্ছি। সেটা হলো যে গতকালই আপনি আলোচনা করলেন সারা রাজ্য জুড়ে তোলাবাজি চলছে। তোলাবাজি তো ছিল, তোলাবাজি মানে তৃণমূল কংগ্রেস, তাহলে বিজেপি তৃণমূলী কংগ্রেস একদিকে হচ্ছে। আর হলো দ্বিতীয় যেটা, বিজেপি তৃণমূল কংগ্রেসের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল দলবদল, মানে টাকা পয়সা পুলিশ প্রশাসন দিয়ে দলবদল। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য বিজেপি পেল, তাহলে বিজেপি তৃণমূলীকরণ যদি হয় তাহলে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, এই দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমি একটু ক্ল্যারিফাই করব, আর একটু বিস্তারিত আমরা চর্চা করব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে তথাগত রায় যদি একদিকে মুখ খুলে থাকেন, একই দিনে দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন, প্রাক্তন রাজ্য সভাপতি, একই সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী, অগ্নিমিত্রা পালও গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী। কি বলছেন তারা এই এনসিপিআই নিয়ে, দেখুন। সোমবার থেকে মঙ্গলবার এই তিনটে ছবিই বলে দিচ্ছে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে বিজেপির সম্পর্ক এখন গাঢ়। The meeting was very good and fruitful. দেখুন, আমরা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো। আমি কালকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় 40 মিনিট ছিলাম রাত্রিরে, সন্ধ্যে 6:30 থেকে 7:10 পর্যন্ত। নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা তাদের সঙ্গে সাক্ষাৎ বৈঠকে উচ্ছ্বসিত, বেজায় খুশি। কিন্তু এনসিপিআই সাংসদরা দিল্লিতে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও এই বৈঠককে কি আদৌ গুরুত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপির আদি নেতা কিংবা মন্ত্রীরা? আমি সত্যি বলতে কি আমি খুব একটা ইন্টারেস্টেড নয়, মানে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কে যাচ্ছে, কে বৈঠক করছে, কে কোথায় যাচ্ছে, কে অন্য দলে যাবে, কে আরেকটা দল ক্রিয়েট করবে, কে আবার নতুন একটা লোগো ডিজাইন করছে। রিয়েলি উই ডোন্ট হ্যাভ টাইম। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি?
এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে, রেজাল্ট দেখুন কি হয়, এগুলো রোজ পাল্টাবে, কে কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। গত লোকসভা ভোট কিংবা বিধানসভা ভোটেও যারা ছিলেন যুযুধান পক্ষ, একে অপরের রাজনৈতিক শত্রু, আজ তারা হঠাৎই বন্ধু। বৈঠক করছেন, প্রশংসা করছেন, আচমকাই শত্রু থেকে মিত্র হয়ে গেছেন। রাজনীতিতে সবই সম্ভব, কিন্তু বিধানসভা ভোটে তৃণমূল হারা মাত্র তৃণমূলের সাংসদদের একাংশের হঠাৎ করে বন্ধু হয়ে যাওয়াটা কি আদৌ ভালো চোখে দেখছেন বিজেপির সবাই? অর্ণব মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একই কথা শুনি আজ মন্থরার মুখে। দেখুন, রাজনীতিতে সময় কত দ্রুত পাল্টায়। ক্ষমতার চেয়ারে থাকার সময় নিজেদের করা কাজ কত দ্রুত নিজেদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসে। একেই বাংলায় বলে কৃতকর্ম, আর পৃথিবী জুড়ে আজকাল বলে কর্মা। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোট আনকোট পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। থানায় আইসি গিয়ে বলছে বিজেপি যা বলবে সেই দলে চলুন, সেই মতো চলুন, নয় জেলে চলুন। অর্থাৎ পুলিশের চাপে তৃণমূলের কচি কচি নেতা নেত্রীরা সদল বলে দল বদলে বাধ্য হচ্ছেন। মানে তাঁরা চাইছেন না, পুলিশ তাদের দল ছাড়তে বাধ্য করছে। আর এখন এসব কথা বললে আগে তো ঘোড়ায় হাসতো, এখন কিন্তু মিম হবে। সে হোক, কিন্তু কে বলছেন পুলিশের চাপের কথা? মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন একটি মাত্র ঝালদা পুরসভা এই সৌম্যদের কাছে, কংগ্রেসের কাছ থেকে জোর করে কেড়ে নিতে মরিয়া তৃণমূল একেবারে পুলিশকে নামিয়েছিল বলে অভিযোগ যে কংগ্রেস চেয়ারম্যান তপন কান্দুকে খুন করানো হয়েছিল। হুমকির সেই অডিও টেপ দিনের পর দিন এই অনুষ্ঠানে আমরা দেখিয়েছি। পুলিশের চাপের কি অভিযোগে সেদিন তোলপাড় হয়েছিল এই রাজ্য, একবার দেখে নিই 2022 সালের 15ই মার্চের এই অনুষ্ঠানের ঘণ্টাখানেকের ছোট্ট একটা অংশ। পুলিশের চেয়ারে বসে, থানার চেয়ারে বসে দিনের পর দিন আপনাদের কাজ বলবো না, রাজনীতির কাজ, রাজনীতির হিসেব, বোর্ড গঠন, মনোনয়নপত্র জমা দেওয়া থেকে এই অশুভ এবং অনৈতিক প্রক্রিয়া চালিয়েছিলেন উর্দি পরে একজন পুলিশ কর্মী। সমীরদা, মারাত্মক অভিযোগ। না, আপনার প্রশ্নটা কি? আপনি সরাসরি যদি করেন আমার পক্ষে সুবিধা হয়। হ্যাঁ, প্রশ্নটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে, আপনার কি এতটা শুনে মনে হচ্ছে না যে একজন পুলিশকর্মী, উর্দিধারী পুলিশকর্মী যা করা উচিত তার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি সম্পূর্ণ বেআইনি অনৈতিক একটা কাজ করেছেন শাসক দলের রাজনৈতিক স্বার্থে? অভিযোগ তো তাই। আর এবার দেখব তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর দেয়া সেই অডিও টেপ, যেখানে অনেকে বলেন যে তৃণমূল আমলে প্রশাসনিক রাজনীতিকরণের একটা নজির হিসেবে দেখা যায়। কি ছিল সেই অডিও টেপে? ছোট্ট একটা অংশ আপনাদের মনে করিয়ে দিই। হ্যাঁ স্যার। তারপরে তোর সাথে তোর কাকার কথা হলো নাকি? হ্যাঁ, কথা হলো, বললো তো কথা হয়েছিল আমার সঙ্গে ভিতরে। তো বলছে যে কই বললো যে ভাই আরো চেয়ারম্যান সিটটার ব্যাপারে বলছেন। চেয়ারম্যান তো হবে না, আমি বলেই দিয়েছি। হ্যাঁ, ভাইসটা হলে হবে বা বাদ বাকিগুলো হবে। চেয়ারম্যান টিএমসি লোগোতে যারা জিতেছে তারাই হবে, তার বাইরে হবে না। আমি তো তোকে প্রথম দিনই বলে দিই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সকালে কথা হলো, তারপরে আবার বললাম যে তাহলে কি বলবো, যে তাহলে জানাচ্ছি বলছে 18 তারিখে তো বলছে আমাদের বোর্ড গঠন হবে হোলির পর। আরে বোর্ড যবেই গঠন হোক, বলো দেরি থাকে। ও তোর কাকা বলছে দেরি আছে স্যার, আমাকে আর একটা দিন টাইম দিন, আমি ভেবে জানাবো। ঠিক আছে, ভেবে জানিয়ে তো এইভাবে লাভ কিছু নেই। ঠিক আছে, তুই যদি টাইম পাস একবার আমার সাথে দেখা কর, তোর সামনাসামনি আমি বলে দিচ্ছি আরো ডিটেলস। ঠিক আছে, ঠিক আছে। তারপর ধরুন তাহেরপুর, বামেরা গোটা রাজ্যে একটি মাত্র পুরসভা জেতেছিল, জেতার সঙ্গে সঙ্গে বদলি করা হয়েছিল কাকে? না, তৃণমূলের ব্লক সভাপতি নন, জেলা সভাপতি নন, তাহেরপুর থানার আইসিকে। ভাবতে পারেন? তবে অনির্বাণের কাছে আমার প্রশ্ন থাকবে, অনির্বাণ নিজে কি আদৌ মনে করে যে দলত্যাগী বা বিদ্রোহী নেতানেত্রীরা সব অবোধ শিশু, ভাজা মাছটি উল্টি খেতে জানে না, আর সেই বেচারাদের চাপ দিয়ে ওই দুষ্টু পুলিশ তাদের দলবদল করতে বাধ্য করাচ্ছে? অনির্বাণ, তুমি নিজে বিশ্বাস করো এটা? দেখুন, সকলের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য নিশ্চয়ই নয়, কিন্তু একটা অংশ তাদের উপর পুলিশের চাপ, অনৈতিক চাপ, অপরাধমূলক চাপ যাই বলুন, সেটা ডেফিনেটলি আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। না, এই যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করছে তারা সব চাপে। আমি সবার কথা বলছি না, তাদের মধ্যে কেউ কেউ থাকতে পারেন, অধিকাংশই নয়। শুধুমাত্র এনসিপি আর সাংসদদের কথা বলছি না, আমি যে বিধায়ক দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে গিয়ে খুঁজছেন, একটা শুধু আমায় বলে দাও, বাইরন বিশ্বাসের ওপর তোমরা কি চাপ দিয়েছিলে? দেখুন, সেটা বাইরন বিশ্বাস তো এখন ঋতব্রত ব্যানার্জি শিবিরে আছে, উনি তখন ভালো, উনি নিশ্চয়ই এটা খোলাখুলি বলে দেবেন তখন কি চাপ ছিল আর এখন কি চাপ নেই সেটা নিশ্চয়ই বলতে পারবেন। তো সে একইভাবে বলতে হলে ধরুন ফিরাদ হাকিম, হ্যাঁ, তার ওপর চাপ আছে না নেই, তার ওপর চাপটা পুলিশ নয়,
খোদ পুলিশ মন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছিলেন যে এই যে তোমার আপনার সই রয়েছে। তারপরে কি হলো, তার ওএসডি গ্রেপ্তার হয়ে আছে, তার দিকে একটা কোনো সমন অবধি যায়নি। তাহলে পুলিশের চাপ কার ওপর আছে কার ওপর নেই এই নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করার জায়গাটা আমাদের রয়েছে। এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, এই যে বারবার বিশ্বনাথ দা বলছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ নিয়ে তিনি হতাশ। আচ্ছা বিশ্বনাথ দা, মুখ্যমন্ত্রী তো তৃণমূলের বিজেপির, আপনি হতাশটা হচ্ছেন কিভাবে? মানে যে দলটা এই বঙ্গে সে তার পায়ের তলায় মাটি শক্তই করেছে তৃণমূল এবং সিপিএম, মূলত এই দুটো জায়গা থেকে নেতাকর্মী নিয়ে তাদের তৃণমূলীকরণে হতাশ হওয়ার কি আছে তো আমি কিছু বুঝতে পারলাম না। এখানে বিজেপি বলতে কি আদৌ বিজেপিতে কেউ আছে? শ্রমিক ভট্টাচার্য বা সায়ন্তন দা বা বিমলদার মতো কয়েকজন বাদ দিলে সবাই তো মোটামুটি হয় তৃণমূল নয় সিপিএম। কেন নেতা মানে নিচুতলার কর্মীরা বিজেপি নিশ্চয়ই থাকতে পারে সুমনদা, কিন্তু আপনি প্রতিটা বুথে ধরে ধরে যদি খুঁজে দেখেন সব মিলে 30% বুথে হয়তো আপনি কটা আদি বিজেপি খুঁজে পাবেন, বাকিরা হয় সিপিএম নয় তৃণমূল। কারণ 2019-এ তাদের যখন এত ভালো ফল হয় সেটা তাদের কর্মী সমর্থকের ভোটে হয়নি। দ্বিতীয় কথা, এইখানে দেখুন বাংলার যারা বিজেপি নেতা রয়েছেন, জুতোর ন্যাকড়া হয় না, জুতোর ন্যাকড়ার যা দর তাদের দিল্লির নেতারা তাদের সেই দরটুকুও দেয় না। এখানে বসে তারা কি ভাবলেন, কি মনে করলেন, কে তার মাথার ওপরে যে বসবে নিয়ে তাদের হাউতাস করলেন, ওই অ্যান্টি ন্যাশনাল ইত্যাদি যেটা বিশ্বনাথ বলছেন ওসবের কোনো প্রয়োজন নেই দাদা। বিজেপি বাংলায় যারা করে তারা এটা জেনেই করে, দিল্লি যদি আমাকে বলে আমাকে জুতোটা পরিষ্কার করে দিতে হবে এটা জেনেই তারা করে। আমার শুধু কৌতূহলের একটা প্রশ্ন বলো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের যে অন্য নেতারা, আমি ওই শব্দবন্ধ ব্যবহার করবো না, জুতোর ন্যাকড়া, কিন্তু তাদের কতটা গুরুত্ব ছিল বাবা তৃণমূলে? ধরে নিই গুরুত্ব ছিল না, ধরে নেওয়া যাক, আমি ধরে নিলাম ছিল না, তাহলে সেই গুরুত্বহীন লোকদের নিয়ে তো মুখ্যমন্ত্রী বানিয়েছে বিজেপি। বিজেপি নিজের দাবি আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ দল, তাদের যদি ল্যাম্পোস্টদের নিয়ে, তাদের ভাষায় কোটানকোট ল্যাম্পোস্টদের নিয়ে মুখ্যমন্ত্রী করতে হয়, না তথাগত রায় হতে পেরেছেন, না শ্রমিক ভট্টাচার্য, না সায়ন্তন দা, তত বিধায়কই হতে পারেনি। তো এই সেই জায়গা থেকে কাউকেই কিছু বানালো না, এই কোটানকোট ল্যাম্পোস্ট যারা হচ্ছে চোর, তাদের ভাষায়, আমার ভাষায় নয়, অত্যন্ত। আচ্ছা, পুলিশ দিয়ে যে চাপ দেওয়ার দলবদলের কথা আপনার খেয়াল থাকবে, মানে আপনার অবশ্যই থাকবে আর্কাইভে, এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক জেলায়, শুধু কংগ্রেস নয় কিন্তু বিজেপি পর্যন্ত, বিজেপি কর্মীদের ওপর পুলিশকে দিয়ে অত্যাচার করানোর একের পর এক অভিযোগ, এবং সায়ন্তন দার বাইট আছে। আপনি যদি আর্কাইভ খোঁজেন দেখবেন সায়ন্তন বসুর বাইট আছে, আমার প্রতিক্রিয়া নিতেই হবে, শুভেন্দু অধিকারী অত্যাচারটা করছে। হ্যাঁ না, দেখুন যেটা আমাদের ভাই অনির্বাণ বলছে, আপনি তো শুধু দুটো জায়গা বললেন, একটা তাহেরপুর আর আমাদের পুরুলিয়ার ঝালদা। আমি পুরুলিয়ার 18 পঞ্চায়েত নির্বাচনের কথা বলছি। রঘুনাথপুর থেকে আমাদের জেলা পরিষদের মেম্বার হয়েছিলেন গণেশ সিং, তাকে মালদা পুলিশ গ্রেপ্তার করে, নার্কোটিক্সের অ্যাক্ট দেয়, কারণ জেলা পরিষদে বিজেপির সদস্য কম করতে হবে। লিপিকা বন্দ্যোপাধ্যায় আরেকজন জেলা পরিষদের মেম্বার, ওই একই নির্বাচনে, তার স্বামীকে গ্রেপ্তার করা হয় একই আইনে, বোধহয় বীরভূমের পুলিশ থেকে দিয়ে গ্রেপ্তার করানো হয়। তৃণমূল কংগ্রেস এই ধরনের পুলিশ প্রশাসন দিয়ে চমকে ধমকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, পরবর্তী সময় পৌরসভা, এগুলো দখল করেছে। এটা খুব ন্যাচারাল জিনিস। আমি বলছি তৃণমূল কংগ্রেস দখল করেছে, প্রশাসন দখল করেছে। ন্যাচারাল বলবেন, অনৈতিক বলবেন না। না, আমি বলছি তৃণমূলের ক্ষেত্রে ন্যাচারাল, তৃণমূলের ক্ষেত্রে এটাই ন্যাচারাল, এটা না করতে পারলে অনৈতিক। রাজীব কুমারকে এই কাজে ডেপুট করা হয়েছিল। রাজীব কুমার আজকে সাংসদ আছেন, কলকাতা পুলিশ কমিশনারের কাজ ছিল, এবং এটা আমার অভিযোগ নয়, বিরোধী নেত্রী থাকাকালীন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে ওনার লালবাজারে বসে কাজ হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীদের ফোন ট্যাপ করা, এই যে হোয়াটসঅ্যাপে ফোন করা। আমি আপনার সঙ্গে কথা বললে অনেক সময় হোয়াটসঅ্যাপে বলতে হয়েছে গত 10 বছর। কেন? এমনি কোনো কথা বলা যায় না, কারণ লালবাজারের পুলিশ বিরোধী সকলের ফোন ট্যাপ করে বসে থাকে। তার জন্য অন্তত তৃণমূল কংগ্রেস নেত্রী আজকে যেগুলো বলছেন, এগুলো অন্তত সাধারণ মানুষও বিশ্বাস করবে না। অনির্বাণ বলল যে বিশ্বনাথদার কেন দুঃখ হচ্ছে। হ্যাঁ, আমার দুঃখ হচ্ছে। তার কারণটা হলো 2026-এর আগে, নির্বাচনের আগে বিজেপি কিন্তু একটা বেঞ্চমার্ক তৈরি করেছিল যে 21-এর যে ভুলটা আমরা করেছি সেটা আমরা রিপিট করব না, এবং সেটা প্রমাণ করেছিল। প্রার্থী তালিকা যদি দেখেন, কোনো সেলিব্রিটি রাখেনি। প্রার্থী তালিকা যদি দেখেন, আপ্রাণ চেষ্টা করেছে মাটির কাছাকাছি লোকগুলোকেই প্রার্থী করতে। এবং বিজেপির যদি প্রচারমুখী মুখটা দেখেন, অভিমুখটা প্রায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলেছিল যে তৃণমূল মানেই চোর, এবং এই তৃণমূল আমরা কোনো মতেই অন্তর্ভুক্ত করব না। আমার দুঃখটা ওই কারণে যে মাত্র 3 মাস আগে যে প্রতিশ্রুতি বিজেপির নেতারা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী সমেত, সেই বিজেপি বিশ্বনাথদার অ্যাসেসমেন্টে একটা গন্ডগোল হচ্ছে, তৃণমূল মানেই চোর,
কিন্তু কোনো কাট অফ ডেট বলেছিলেন? কবে থেকে তৃণমূল মানে চোর, কবে আগেরটা চোর নয়? শুভেন্দু অধিকারীকেও তো চোর আমি সবার কাছে আসবো, একটা বাক্য তুলে নিলাম, তৃণমূল মানেই চোর, কিন্তু এর পরের প্রতিবেদনে আপনাদের চোর থেকে জোচ্চোরে উন্নত হওয়ার আরও বেশি ওপরে ওঠা সিঁড়ির ধাপের রাস্তাটা দেখাবো। তার কারণ এর আগে প্রাক্তন রাজ্য সভাপতিকে দেখালাম, তথাগত রায় কি বলেছেন, দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী, তার মধ্যে একজন আবার আগের রাজ্য সম্পাদক, আরেকজন প্রাক্তন রাজ্য সম্পাদক দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল দেখালাম। এবার দেখাবো রাজ্যের শিল্পমন্ত্রী, তিনি সরাসরি রাজনৈতিক জোচ্চোর বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কোন সময় বলছেন? যে সময় 24 ঘন্টার মধ্যে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম। সুদীপ একটা রাজনৈতিক জোচ্চোর, মানে নির্লজ্জ, বেহায়া একটা, মানে এই রকম উঁচা রাজনৈতিক চরিত্র আমি বাংলায় দেখিনি। তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় এ যেন সাপে নেউলে। একসময় দুজনে একসঙ্গে তৃণমূল করলেও সম্পর্কের তিক্ততা ছিল মারাত্মক। তাপস রায়ের তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার অন্যতম কারণ ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে বিজেপির হয়ে ভোটে জিতে শিল্পমন্ত্রী হন তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই থেকে যান, কিন্তু বিধানসভা ভোটের ফল বেরোতেই হঠাৎ করে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে চলে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেই এনসিপিআই এখন বিজেপির শরিক। অর্থাৎ রাজনীতিতে পাকে চক্রে তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এক শিবিরে, এনডিএতে। কে আমি ওর সঙ্গে সম্পর্ক ওর সঙ্গে আমি সম্পর্ক করব? কোনো দিন না, কোনো অবস্থাতে না। তার কারণ ও যা করেছে আমার সঙ্গে, যে অসভ্যতা, যে নোংরামো, যে ছোট লোকমি, আমি ভুলে যাব? সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে ঘন ঘন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন। উনি কথা প্রসঙ্গে বললেন, আমরা তো সেন্ট্রালের সহযোগিতা সেইভাবে আগে সরকারকে দিতে পারিনি, সেই দুঃখ আমাদের মধ্যে আছে, কিন্তু এবার তো তাতে কোনো বাধা নেই। আমার এটা দেখে ভালো লাগছে যে আমার নেতা, আমার প্রধানমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, এদের পেছনে 80 বছর বয়সে এত রাজনৈতিক লোভ, পদ না ছেড়ে, মানে এমপি না ছেড়ে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে। আবার এটা গাবিয়ে আবার বলে এতক্ষণ গাবিয়ে বলে, মানে নির্লজ্জ, বেহায়া একটা। আমি এইটাতে খুশি যে তৃণমূলটা ভেঙে চুরমুর হচ্ছে, এটাতে আমি খুব খুশি। আর মমতা ব্যানার্জির এইটাই প্রাপ্য ছিল। অর্থাৎ শরিকি লড়াই এখন তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।